আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা। ওই সময় যুদ্ধাপরাধী মামলার জামাতের পক্ষের আইনজীবী ছিলেন, তাই না? এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে 10,000 বা 11,000 কি একটা তথ্য দিয়েছিল রাজাকারের, সেই কথা আবার তারেক রহমানও বলছেন। বারবারই আমরা জামাত নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল, আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল। এটি কি আসলে ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কি প্রশ্ন হচ্ছে বিষয়টা রেলেভেন্ট কেন এখন 2025 সালে এসে? Relevant। আপনি 71-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে 7,000 সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে যদি 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল, এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে, সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না। কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে। আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি 71 সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে, এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে। বিচার করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের উপরে ছিল। কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে, সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে? শেখ মুজিব করেছে। তাহলে বিচার যদি না হয়ে থাকে, আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন, পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন, এই দায়িত্ব আওয়ামী লীগের, শেখ মুজিবের। সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে? শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদিহি করতে পারবেন না। একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল। তিনি ওই সিমলা অ্যাকর্ড সাইন করেছেন। তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন। তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমরা 71-এর গল্প নিয়ে ব্যস্ত। 71 মনে হয় আমাকে 2025 সালে স্বাধীন রাখবে। পৃথিবীর ইতিহাস এভাবে চলে না। পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা। আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা, আজকে আপনি স্বাধীন কিনা, পরাধীন কিনা, সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা, সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে, আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উইথড্র করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল। আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না, কেন আইডেন্টিফাই করলো না, তাদেরকে ধরলো না কেন? আরো 10 বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে? এটা রিজলভ করবার একটা জায়গা আছে, আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র যাক, প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে, কয়জন মারা গেছে, বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা, না এটা রয়ের একটা অপারেশন ছিল, কে করেছে, আমাদের আসলে 1 কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা। ভারতীয়রা তা বলে না। ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন 90,000 থেকে 1 লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে। তাহলে আপনি 1 কোটির গল্প কেন বলেছেন? সারা দুনিয়াকে 1 কোটি মানুষের রিলিফ আনছেন, চুরি করছেন, লুটপাট করছেন। মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে। কারণ 1 কোটি মানুষের জন্য যে চাল আসবে, 1 লাখের জন্য তো সেই চাল লাগবে না। তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে। এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে। এইগুলো বাস্তব, মানে চিটাগংয়ে এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি। 72 থেকে 75-এ যখন দেশে দুর্ভিক্ষ চলছে, এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ, এটা রেলেভেন্স কতটুকু? আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন। এখন আমার দরকার হচ্ছে আজকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা, আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা। আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি, যে উত্তর দিতে পারবেন, আমরা 1 মিনিট সময় দিব। আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ। এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়।
আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত? কেউ কেউ মনে করেন এটা কিসের ইঙ্গিত? পাকিস্তান কোনো জিন্দাবাদ কোনো কেন? কিছুর জিন্দাবাদ না। বাংলাদেশে পাগলের অভাব আছে? 100 টাকা দিয়ে তো এই কাজটা করানো যায়। বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন, মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোমিন শাহিনা কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে, অ্যাজ ইফ বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে, এদেশে আর কোনো কাজ নাই, শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো, স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো, তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই। সন্দ্বীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ, আপনারা ইনভেস্টিগেট করেন, লোকটা কে, ব্যাকগ্রাউন্ড কি, পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য। বাংলাদেশে কোন পন্থী লোক, ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না। তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে, তাও বিজয়ের মাসে? মনে হচ্ছে যে 1 ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে, অথবা এটা একটা অর্কেস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না মুন্সিগঞ্জের দিকে, মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না। তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে, এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক, বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে। আসলে বাস্তবতা তো সেটা না, কিছুই হয়নি। ব্যারিস্টার ফোর্দ অনেকগুলো তথ্য দিলেন, অনেকগুলো কথা বললেন। এর এই বিষয়টাই কোনো কথা বলার আছে কিনা? যদি না থাকে আপনি জি আচ্ছা যদি বলেন। আছে, দেখুন, মুক্তিযুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফুয়াদ ভাই দিয়েছেন। আমি তার প্রেক্ষিতে দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি, তারা ওই 2019 সালের দিকেই বিডি ফ্যাক্ট চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব। কোনটা? যে রাজাকারের সংখ্যা নিয়ে, ঠিক আছে। এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন, যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা এটা শেখ মুজিবের বক্তব্য না। টাইমস 1971 এপ্রিলের শুরুতে তারা লিখেছিল 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। নিউজউইক এপ্রিলের মাঝামাঝি সময়ে 1971 সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে 7 লাখ লিখেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারাই ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30। এবং 1971 সালের কোনটা নেব? 1971 সালের, হ্যাঁ, এগুলো কি বলছি ঘটনাগুলো উনি একটা কথা বলেছেন যে আমি প্রশ্নটা করি, আমি বলছি, দেখেন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ কোনটা নিব, দেখেন এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, দিন যাচ্ছে সংখ্যা 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে। দেখেন 1 অক্টোবর 1971 দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা 20 লক্ষ। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। অর্থাৎ 30 লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বানানো কোনো তথ্য না। আমার প্রশ্ন সেটা না, উনি একটা কথা বলেছেন তালিকাটা করা হলো না কেন। হ্যাঁ, উনি বলেছে তালিকাটা করা হলো না কেন, এর ব্যর্থতা কার দিবেন? এটা তো আমাদের, এটা আমার ব্যর্থতা, এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা, এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা না। আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই, আমরা জানতে চাই না, এটা আমরা জোর আওয়াজ তুলি নাই, সবাই বলি নাই। যারা দায়িত্ব ছিল তারা করে নাই। বিএনপি দায়িত্ব ছিল, জামাত দায়িত্ব ছিল, আওয়ামী লীগ দায়িত্ব ছিল, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, এরশাদ ছিল, কেউই করে নাই বলেই বিতর্ক। কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার। 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত 30 লক্ষ সংখ্যাটি না হলেও 1 ডজন পত্রিকায় আসছে। আমি একটা নতুন প্রশ্নে যাই, 7,000 বলাটা একটা অন্যায়। আমি একটা নতুন প্রশ্নে যাই। তারেক রহমান, আজকে রেজা কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগদান করেছেন। তো
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। কেউ কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন, অন্যান্য দলের বিপক্ষে বলেন, বিএনপির পক্ষে কোনো কথা বলেন না। আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি? আচ্ছা, প্রথমত হলো বিএনপি যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি। কাজের অনেক কিছু মিল আছে, জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে, আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী বিষয়গুলোতে মিল আছে, কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে। তাদের যেরকম 31 দফা আছে, আমাদের এরকম 10 দফা আছে, সেগুলো দেখলে আলাদা। এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই। এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে, আমাদেরকে যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে যে এটা আপনারা করেন, তাহলে আমরা ওনারা দিলে কি পারবেন? পারবেন না। না, আমাদের আমাদের ধানের শীষ দিলে আপনারা এখন না, আরো পারবেন না। 2 মাস 3 মাস আগে থেকে আমরা বলে তাদের আসছি। সাথে যুক্ত হতে হবে আগে। আমরা তো তাদের সাথে যুগপৎ আন্দোলনে একসঙ্গে না ছিলাম। না, আমি নির্বাচনে ঠিক আছে, নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন, এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা বিষয়। তাদের দরকার হবে। ঠিক আছে, না, সেই কারণে কি হ্যাঁ, আপনারা আর- সবসময় আপনি সবসময় বিএনপি পক্ষে কথা না বলেন? না না না, অনেকেই বলে আমি এটা। যদি দেখেন মানে আপনাকে নেওয়ার জন্য? না না, নেওয়ার জন্য বিষয়টা না। বিএনপি একটা বড় দল, আমি বলছি আমাদের আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন। এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের 7 জন মানুষ মারা গেছে, 100-এর উপরে আহত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি। ঠিক আছে, আপনারা আপনাকে নির্বাচন করতে পারবেন? আপনি নির্বাচন করতে পারবেন? অবশ্যই আমরা চাই নির্বাচন করতে। আমাদের মানে নিবন্ধন স্বতন্ত্র? নিয়ে অনেক জটিলতা হচ্ছে। আচ্ছা। আমরা চেষ্টা করছি নিবন্ধনটা পাওয়ার। নিবন্ধন পেলে আমরা সারা দেশেই সকল জায়গা থেকে প্রার্থী দেব। এবং আমাদের আমাদের এটা আমাদের একটা খুব আবেদন, আমাদের নিবন্ধনের এই জটিলতাটা শেষ হয়ে যাক। এবং আমরা বিএনপিকে কেন সমর্থন করি সেটা জিজ্ঞাসা করেছিলেন। প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তাগুলো আমাদের ভালো লাগে, ঠিক আছে, সে জায়গা থেকে। এবং এছাড়া বিএনপির বিদেশ ভক্তি কম, যেটা অন্যান্য দলগুলো বিদেশি শক্তির সাথে বেশি বেশি মিটিং করে, আলোচনা করে, সে জায়গা থেকে বিএনপির এই প্রবণতা কম হওয়ার কারণে আমরা বন্ধু হিসেবে নতুন একটা তাদেরকেই প্রশ্নে গ্রহণ যাই। করছি। তারেক রহমান, আপনি কোনো কোনো সময় বলেছেন যে জামায়াত বেশি আসন পাবে না বিএনপিকে ছাড়া, এরকম একটা বক্তব্য আপনার ভাইরাল দেখেছি। কিন্তু বিভিন্ন জরিপ বলছে জামায়াতের আসন বাড়বে। আপনার বক্তব্যটা কি? আসলে জামাত কয়টা আসন পাবে? আরো তো নতুন নতুন পার্টি আসছে, এবি পার্টিও হলো, তারাও নির্বাচন করবে। এনসিপি তো আর করে জুলাই অভ্যুত্থানের একটা নেতৃত্বে দেওয়া সংগঠন, তারা কতগুলো আসন পাবে বলে মনে হয়? জি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা ভিত্তিক যে ইস্টাবলিশমেন্ট, সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে। কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ। সেখানে ফ্যামিলি লিগ্যাসি আছে, রাজনৈতিক লিগ্যাসি আছে, এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে। জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে। তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে? সেই জায়গা থেকে বলছি, যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে, তারা হঠাৎ করে 2-4 মাস, 5 মাস, 6 মাসের ক্যাম্পেইনে সব উল্টায় ফেলবে। এখান থেকে আমার যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে, কৃত্রিমভাবে জনপ্রিয়তা দেখাতে পারে, কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না। আর 1971 সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন নাই, এগুলো এখন কেন বলছি, নতুন করে সাজাইতে হবে। আমি বলি ভাই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতিসংগীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই চলবে। আপনি আসনের কথা বললেন না, আপনি তো বলেছেন কোন আসনে নির্বাচন মানে করব। কে কে আসনটা কয়টা, ওরা কয়টা আসন পাবে? আচ্ছা, আপনি আচ্ছা, যদি আচ্ছা। দাঁড়ান বা আপনার দল যদি দাঁড়ান, আপনারা কয়টা আসন পাবেন? না, আমাদের একটা জায়গাতেও জয়ী হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এবং কোন জায়গায় গেলে 1000 ভোটও পাওয়া কঠিন হবে। এগুলো আগ বাড়িয়ে অনেক বেশি বলা ঠিক না, বা নাও ভোট পেতে পারি। আমাদের যেটা সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ চেনে জানে, কেউ গালি দেয়, কেউ ভালোবাসে, এই মাঝামাঝি একটা অবস্থানে প্রাইমারি লেভেলে আছি। আমাদের জন্য নির্বাচন অনেক পরে হলেও ভালো হতো, আমরা আরো কাজ করার সুযোগ পেতাম। কিন্তু আমরা দেখছি যে দেশটা স্থিতিশীল হলে ভালো হয় দেশের জন্য, সে জায়গা থেকে নির্বাচনের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি। এবং জামাত বিএনপির কথা বললেন, তো আমি বলি, যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে জামাত যেটা হতো, বিএনপির সহযোগিতা নিয়ে কিছু আসন পেত, তারপরে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে কিছু আসন পেত। এই সময়টাতে সে একা একা, এবং এই কারণে তাদের কিছু সমন্বিত ভোট থাকতে পারে,
কিন্তু জয়ী হয়ে আসার মতো ফিটনেস খুব দুর্বল, যে কারণে তাহের সাহেব জয়ী হতে তো অনেক অনেক আসন অনেক লাগবে। অনেক না, জয়ী না মানে একটা আসনে এমপি হওয়ার জন্য ও আচ্ছা। যতটুকু, যেমন তাহের ভাই শেষে সে বিনয়ের সুরে বলছে যে মুজিব ভাই তো এখন নাই, মুজিব ভাইয়ের ভোটগুলো আমারে দিয়েন। তাদের অসহায়ত্বের জায়গাটা বুঝতে হবে যে তাদের তাদের বিজয়ী মানে হওয়ার জন্য, আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে জামাতের খুব তাদের অসহায়। বিজয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের ভোট প্রয়োজন, জাতীয় পার্টির ভোট প্রয়োজন, এবং যে কারণে তারা বারবার আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে আসবে এটা শুনলে তারা আতঙ্কিত হয় বা তারা এটা মানে আপনি চান ওই কিনা জায়গা আওয়ামী থেকে- লীগ জাতীয় আমি পার্টি নির্বাচনে আসুক, আপনি চান কিনা? আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং কে খারাপ কে বাতিল তাকে ওই যে বলে না জনগণ চায় আওয়ামী লীগ আর অংশগ্রহণ না করুক, তাদের বাস্তবতা নাই, ঠিক আছে, আমি বলি ওইটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে, মানে জনগণ কি আপনি করবে, আমি এভাবে ধরে নিই, আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা আপনি চান। এটা আমি চাই। যদি একটু ব্যারিস্টার সাজমান ফুয়াদ